গুলশানে বরিশালের এই যে নারী এমপির বাসায় চাঁদাবাজির যে ঘটনার ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে, যে সিসিটিভি ফুটেজটা আপনারা দেখছেন, ওখানে টাকার ব্যাগ নিতে কালো টি শার্ট পরা যে ছেলেটা ছিল সেটা ছিলাম আমি। আপনারা এই একটি সিসিটিভি ফুটেজের মাধ্যমেই দেখেছেন যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা চাঁদাবাজিতে জড়িত। আপনাদের যে সমন্বয়করা গত বছর আন্দোলনে আপনাদের কাছে মহানায়ক ছিল, তারা হয়ে গেল চাঁদাবাজ। কিন্তু আমার কিছু প্রশ্ন আছে। আপনারা কি জানেন যে এই যে টাকা নেওয়ার যে ফুটেজটা, এটা সকাল 9টা থেকে 10টার ভিতরকার সময়ের মধ্যে, তার ঠিক কয়েক ঘন্টা আগে ভোর 5টার সময় ওই জোনের ডিসি ওসি সবাইকে অবগত করে একদম অফিসিয়াল প্রসেসে আইনিভাবে আইন শৃঙ্খলা বাহিনী অর্থাৎ পুলিশ বাহিনীকে সাথে করে নিয়ে স্বামীর সেই বাসায় আমরা অভিযান চালাই। কই নিউজ মিডিয়ায় এত কিছু আসলো, এই 2 মিনিটের সিসিটিভি ফুটেজটাই কেন? আগের রাতের গোটা অভিযানের বিষয়টাকে একদম স্রেফ ধামাচাপা দেওয়া হলো কেন? ভোরবেলার সেই পুলিশ সাথে করে নিয়ে যে অভিযান চালানো হয়, ভোর 5টা থেকে 6টা পর্যন্ত টানা 1 ঘন্টা শাম্মী আহমেদের বাসায় অভিযান চলে, আইন শৃঙ্খলা বাহিনী সহ গোটা বাসা তন্ন তন্ন করে খোঁজা হয়, কোথাও শাম্মীকে পাওয়া যায় না। কিন্তু বাসা অভিযান চলাকালীন সময়ে প্রত্যেকটা জায়গায় আমরা বুঝতে পারছিলাম এখানে শাম্মী ছিল। তার ব্যবহৃত জিনিসপত্র, বেডের পাশে তার ফোন, তার হেডফোন, তার জুতা, এভরিথিং, তার ভ্যানিটি ব্যাগ, সবকিছু একদম স্পষ্ট বোঝা যাচ্ছিল শাম্মী এই জায়গায় ছিল। সামহাও ইনফরমেশন লিক হয়ে গেছে, সে চলে গেছে। তো যেই 2.5 মিনিটের সিসিটিভি ফুটেজ ভাইরাল করে আমাদেরকে রাতারাতি হিরো থেকে একদম ভিলেন বানানো হলো, যারা এই কাজটা করলো তাদের কাছে আমার অনুরোধ থাকবে এবং চ্যালেঞ্জ করবো আমি, যদি সৎ সাহস থাকে আগের রাতের সিসিটিভি ফুটেজটা আপনারা ফাঁস করেন, দেখি কে ফোন করছে, কার কলে, কিভাবে স্বামী বাসা থেকে বেরোইছে, এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমরা যে অভিযানে গেলাম সেখানে আমাদের ভিতর কি কি কথা হয়েছে, আমরা চাঁদাবাজ কিভাবে হলাম। চাঁদাবাজি তো করি নাই। আমাদেরকে পরের দিন সকালবেলা এটা যোগাযোগ রিয়াদের সাথে করছে, রিয়াদের সাথে যোগাযোগ করে রিয়াদকে ডেকে পাঠাইছে তারা। রিয়াদ আমাকে ফোন দেয়, ফোন দিয়ে ডেকে নেয় যে ভাই ওই বাসায় একটু আসতে হবে। তো সে আমাকে প্রাথমিকভাবে জানায় যে স্বামী যায় নাই, এটা এখনো আমাদের কাছে তথ্য আছে, আমি বাসায় নজরদারি করতেছি, আপনি তাড়াতাড়ি আসেন। আমি ইমার্জেন্সি যাই। যাওয়ার পরে রিয়াদ আমাকে নিয়ে ভিতরে যায় এবং বলে যে ভাই উপর থেকে ডেকে পাঠাইছে বলে আমরা ওকে তাহলে চল। আবার যাওয়ার আগে একটু আটকাইলাম যে অন্যরা আসুক। পরে বেশ কয়েকজনকে ফোন দিল রিয়াদ, দিয়ে বলে যে ভাই সবাই ঘুমিয়ে গেছে, কেউ আসতেছে না। তো অগত্যা আমি ওর সাথেই গেল। সিঁড়িতে রিয়াদ আমাকে টাচ দেয় যে ভাই ওরা কিছু টাকা পয়সার কথা বলছে, বলে আপনারা চাপানি খেতে টাকা পয়সা দিবে। তা আমি স্বাভাবিকভাবেই মাইন্ডসেট করে নিছি, আমরা তো রাতে যে কজন আসছিল আর পুলিশ সব মিলে সর্বোচ্চ 40 জন হবে। তো পুলিশদেরকে বাদ দিলে এটা 15-20 জন বা 30 জন সর্বোচ্চ। এই কতই বা দিবে, 50,000 1 লাখ টাকা হয়তো দিবে। এইটা একদম নর্মাল থট থেকে ভাবছি। এইভাবেই আমি ওর সাথে ভিতরে যাই। ও আমাকে বলে দিচ্ছে যে আপনি আপনার, আমি বলছি যে আমি ভাই এগুলা আমার মন সাইডে আমি কথাবার্তা বলতে পারি না। বলে আপনার কথা বলতে হবে না, আপনি রাতে খুব ভালো রোল প্লে করছেন, আপনারা ওরা ভয় পাবে। আপনি যেভাবে সব জায়গায় খোঁজাখুঁজি করছেন, চিল্লাচিল্লি করছেন, আপনারা ওরা ভয় পাবে। আপনার ফেসটা খালি দরকার, আপনি খালি আমার সাথে তাল মেলাবেন, বাকিটা আমি দেখবো। তো আমি যে গেছি তার সাথে, একটু আমার ভিতরেও ওই সময় হয়তো লোভ আসছে, আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি, বা ওই মুহূর্তে সঠিক ডিসিশনটা কি হবে আমি নিতে পারিনি। খুব ইনস্ট্যান্ট সিঁড়িতে উঠতেছি আর 2 ধাপ গেলেই আমি বাসার দরজায় চলে যাবো, এতটুকু সময় ভিতরে আমাকে সিদ্ধান্ত নিতে হয়েছে। তো এটা আমার ভুল সিদ্ধান্ত হয়তো বা ছিল। ভিতরে গেলাম, গিয়ে বসলাম। বসার পরেই ওই স্বামীর হাজবেন্ড এসে 5 লাখ টাকার অফার করে যে আমি তোমাদেরকে 5 লাখ টাকা দিচ্ছি, তোমরা যারা ছিলে তোমরা চাপানি খাইও, আমরা শান্তিপ্রিয় মানুষ, আমি সারা জীবন চাকরি করছি, কোনো রাজনীতি করি নাই, চাকরির রিটায়ারমেন্ট শেষে এখানে আছি, রেস্ট করতেছি, এই বয়সে এসে আমাদেরকে আর তোমরা হয়রানি করিও না, আমি কোনো রাজনীতির মধ্যে নাই, তো আমাদেরকে একটু শান্তিতে থাকতে দাও। এবং উনি আরো একটা প্রশ্ন করেন যে আমাদের তথ্য তোমাদেরকে কে দিচ্ছে, তোমরা কিভাবে জানলা যে আমরা এখানে আছি। এই 2টা বিষয় উনি জিজ্ঞেস করেন। একটা হচ্ছে অনুরোধ করেন ওনাদেরকে ডিস্টার্ব না করতে, আরেকটা হচ্ছে ওনারা যে এই বাসায় আছেন, স্বামী যে এই বাসায় থাকেন বা ওনারা এই বাসায় আছেন, এই তথ্যটা কে দিচ্ছে। এই 2টা ইসের বিনিময়ে সে 5 লাখ টাকা দিতে রাজি হয় এবং আনতে চলে যায় এখন, যে আমি তোমাকে 5 লাখ টাকা দিচ্ছি, তোমরা এটা নিয়ে যাও। দেন রিয়াদ রেসপন্স যেটা করে, রিপ্লে করে, সেটা শুনে আমি রীতিমতো আকাশ থেকে পড়ছি। ও এখন ঝাড়ি মেরেই বলে আমি চ্যালেঞ্জ করতেছি, এই আমরা যতক্ষণ ছিলাম গোটা সময়ের ওই প্রায় আমরা 15 থেকে 20 মিনিট ছিলাম, গোটা টাইমের সিসিটিভি ফুটেজ তারা ফাঁস করুক। আমার ভিডিও যে সাংবাদিক ভাইরা দেখবে, আপনারা ওই বিল্ডিং আবার যান, বিবিসির সাংবাদিকরা তো আগের বার বেশ কয়েকটা ফুটেজ বের করছেন সিঁড়ি দিয়ে ওঠান আমার, আপনারা কেন সাউন্ড দেন নাই আমি জানি না। আপনারা এইবার যদি যান গোটা ফুটেজটা ফাঁস করেন, এটা আমার অনুরোধ থাকবে। তাহলে ভাই আমি একটু বাঁচি। আমাকে যেভাবে আপনার এই চাঁদাবাজি হিসেবে পরিচয় করাইলেন, ডেকে নিয়ে ভাই টাকার ব্যাগ হাতে ধরাই দিচ্ছে, চাঁদাবাজি করতে যাই নাই, জীবনে চাঁদাবাজির কোনো রেকর্ড নেই, খোঁজ নিয়ে দেখেন, গোয়েন্দা লাগান, এভরিথিং, 1 টাকার অবৈধ সম্পদ কোথাও অর্জন করছে কিনা চ্যালেঞ্জ করবো, কেউ বের করতে পারবে না। এবং সর্বোচ্চ চেষ্টা করতেছে বর্তমান এই রাষ্ট্রযন্ত্র, সর্বোচ্চ চেষ্টা করতেছে আমাকে ভিলেন বানানোর। আমার বিরুদ্ধে কোনো এভিডেন্স পাচ্ছে না, এরকম কোনো কাজে আমি কখনোই ছিলাম না, আমাকে ডেকে নিয়ে জাস্ট ইউজ করা হয়েছে। যাই হোক, ওই প্রসঙ্গে আপাতত না যাই, ঘটনায় ফিরি। এখানে রিয়াদ রিপ্লেতে বলল যে কিসের 5 লাখ, 1 কোটি নিচে কথাই হবে না, আপনাদের মান ইজ্জত সব বাঁচাই দিলাম, আত্মীয় স্বজনের কাছে কালার খাইতে হলো না, জেল খাটতে হলো না, কোনো কিছু করতে হলো না। আমি ভাই রীতিমতো 1 কোটি টাকার কথা শুনে হয়েছি যতটা, তার চাইতেও বেশি হয়েছি। অকপটে বলতেছে যে আপনাদেরকে জেল খাটা লাগলো না, কিছু না, আত্মীয় স্বজনের কাছে মানহানি হলো না, মিডিয়া হলো না, কোনো কিছু হলো না, এটা বিনিময়ে শুধু 5 লাখ।
তখন একরকম মাথা ধরে উঠছে আমার যে এইটা কি তাহলে প্ল্যান ছিল। আমি ওই তখন থেকেই রাতে বিভিন্ন ক্লু পাচ্ছিলাম যে স্বামী বাসায় ছিল। তখন আমার মাথায় খেলেছে এটা কি আসলে প্ল্যান ছিল, তাহলে কি প্ল্যান করে স্বামীকে এরা সেফ এক্সিট দিচ্ছে এবং সেফ এক্সিট দেওয়ার বিনিময়ে এখানে কোটি টাকা নিতে আসছে। মাথায় যখন প্রশ্নটা ঘুরপাক খায় আমি ওখান থেকে একটু উঠে চলে যাই যে আমি এইসব টাকা পয়সা ডিলিং আমি থাকবো না। তখন আবার আমার মাথায় এইটা খেলে যে আমি তো রিয়াদের সাথে আসছি, রিয়াদ আমার সহযোদ্ধা, সে আমার পূর্ব পরিচিত, তাকে এখানে একা রেখে আমি কিভাবে চলে যাই একটা আওয়ামী লীগের এমপির বাসায়, একে তো গুম করে দিতে পারে বা এর যে কোনো বিপদ হতে পারে। ওর সেফটির কথা চিন্তা করে ওকে আমি একা রেখে চলে গেলে ওর বিপদ হতে পারে, এই চিন্তা করে আমি আবার ব্যাক আসি না। যাই হয় হোক আমাকে রিয়াদকে নিয়ে যেতে হবে, এটিনে রিয়াদকে আমাকে তাড়াতাড়ি এখান থেকে বের করতে হবে। তো ওই ওদের কথা ওরা বার্গেনিং চালাতেই আছে ওদের 1 কোটি থেকে 50 লাখে নামে, 50 লাখের থেকে ওই 50-50 করবে, 25 এখন নেবে 25 করে বিভিন্ন রকম বার্গেনিং করতে থাকে। পুরো সিসিটিভি ফুটেজ দিলেই আপনারা দেখতে পাবেন। তো আমি যত ফাস্ট করা যায় এখান থেকে বেরোতে পারলে আছি। তো আমি রিয়াদকে বারবার কানে কানে বলছি তুই এরকম পাগলামি করিস না, তুই থাম। রিয়াদ আমাকে বারবার বলে আপনি চুপ থাকেন, দেখেন আমি কি করি, আপনি চুপ থাকেন আমি দেখেন কি করি। তো আমি সাহস আর পাচ্ছিলাম না। উনি একটা সময় করলেন কি, পাশের রুমে গেলেন, পাশের রুমে গিয়ে কাউকে একটা ফোন দিলেন, সর্বোচ্চ 30 সেকেন্ড বা 1 মিনিট পরেই একটা লোক আসলেন, এসে বেল চাপলেন, দরজা খুলতেই বাড়ি থেকে একটা টাকার ব্যাগ দিল, টাকার ব্যাগটা নিয়ে গেটটা লাগাই দিলেন। ওই টাকার ব্যাগটা সোজা এনে আমার পাশে উনি রাখলেন, আমার পাশে ছোট একটা টেবিল ছিল, রাখতেই পাশ থেকে রিয়াদ আমাকে বলতেছে আপনার তো কাঁধে ব্যাগ আছেই, তাহলে ওটা ব্যাগে ভরে দিলেন। তো আমি আমার ব্যাগের ভিতরে খাবার ছিল, আমি সারা রাত ধরে জেগেছিলাম, এখানে অভিযান চালাইছি, চালিয়ে বাসায় যাচ্ছিলাম, খাওয়া দাওয়া করিনি, সকালে খাওয়ার জন্য খাবার কিনছি, খাবারটাও খেতে পারিনি। এই খাবারটা বের করে রেখে টাকাটা ব্যাগে বললাম ভরে আমি রিয়াদকে বলতেছি চল উঠি। রিয়াদ তখন নতুন আবার কাহিনী শুরু করলো যে না এই 10 লাখ টাকা নিয়ে যাওয়া যাবে না। সে তখন বিভিন্ন এই নেয় আরো টাকা দেন, আপনি টাকা লাগলে ম্যানেজ করেন, সে টাকা ছাড়া উঠবেই না। তাকে একরকম অনুরোধ করে আমি এই জায়গা থেকে তুলি যে ভাই তুই আর ঝামেলা বাড়াইস না, তুই চল, আর তুই যদি বেশি ঝামেলা করিস তাহলে আমি এই টাকার ব্যাগও ফেলাই আমি চলে যাই, তুই একা হ্যান্ডেল করবি। কারণ এখানে টাকা পয়সা এরকম তুই কোটি টাকা নিবি এটা আমাকে বললাম না, এটা যদিও আমি বাইরে এসে বলছি লাস্টের লাইনটা। রিয়াদও দেখি আমি যখন বলছি আমি চলে যাবো তোকে ফেলে, তখন রিয়াদ একটু ভয় পেয়েছে এবং রিয়াদ আমার পিছিয়ে পিছিয়ে চলে আসে। তো বাইরে আসার পরে রিয়াদ আমার সাথে একরকম প্রচন্ড রাগারাগি শুরু করে যে দেখবি আপনি কি পাগল নাকি, আপনার জন্য হইলো না, আপনি মাত্র 10 লাখ টাকা নিয়ে চলে আসলেন কেন। আমি ওরে উল্টে ঝাড়ি মারতেছি, বাট তুই পাগল নাকি, একটা মানুষের বাসায় গিয়ে ওখানে ক্যামেরা আছে, এই আছে, সবকিছু আছে, একটা মানুষের বাসায় মানুষ কি কোটি টাকা ঘরে রাখে, একজন মানুষের বাসায় যে আন্দাজে বলতেছে আমাকে 1 কোটি টাকা দিতে হবে, লোক বলতেছে টাকা নাই, বলছে ম্যানেজ করে দেন। এটা তো পাগলামি ছাড়া কিছুই না, তুই কি অন্ধ হয়ে গেছিস, তোর কি বিবেক বুদ্ধি নাই হয়ে গেছে টাকার লোভে। তো ভাই তো আমার 1 কোটির কথাই বলে দিছে। আমি মানে প্রশ্ন যে করবো কোন ভাই, এটা প্রশ্ন করার আগে দেখি রিয়াদের চোখ শুকিয়ে গেছে, মানে সেও আতঙ্কিত, তাকে 1 কোটির কথা বলে দেওয়া হয়েছে। এই 1 কোটি কেন আনা হলো না বা আমি যে বাধাগ্রস্ত করছি আমার জন্য সে 1 কোটি আনতে পারলো না, এটার জন্য সে আমার উপরে বিরক্ত এবং সে নিজেও নার্ভাস। রিয়াদের চোখে মুখে দেখি চিন্তার ছাপ। ওরা বলল কোন ভাই, কখন বললো তোরে, কার সাথে কথা বলছিস আমি যাওয়ার পরে, বলছে রাতে কোন ভাই আসছিল দেখেন নাই। তখন আমি 30 সেকেন্ডের মতো চুপ করে থাকি, ভাবতে থাকি, যখন রাতে কোন ভাই আসছিল এইটার সমীকরণটা আমার মাথায় মেলে এবং রিয়াদকে আমি বলি যে ভাইয়ের সাথে কথা বলে আসলাম তুই সেই ভাইয়ের কথা বলতেছিস। রিয়াদ বলে হ্যাঁ। আপনি বুঝতেছেন না ওখানে ক্যামেরা আছে, সবকিছুর সামনে আমি 1 কোটি টাকা সাহস করতেছি এমনি। তখন আমার কাছে একটু হলেও বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না আসলে এইটুকু একটা ছেলে ও 1 কোটি টাকা চেয়ে ফেলছে, ক্যামেরা আছে এটা জেনে সহ ও জানে, কিন্তু এই বাসায় আমরা 3-4 ঘন্টা আগেও পুলিশ সহ অভিযান চালিয়ে গেছি, বাসা কোথায় আছে সব জানা, ও খুব ভালো মতো জানে এখানে সিসিটিভি ক্যামেরা আছে, সব রেকর্ড হচ্ছে। তারপর ও বিন্দু পরিমাণ ভয় ছাড়া ও অকপটে 1 কোটি টাকা চেয়ে ফেলছে, এটা অবশ্যই ওর কথার কিছুটা হলেও সত্যতা আছে, ওর পেছনে ওই রকম ব্যাকআপ আছে। তো আমি একরকম মন খারাপ করে চলে যাচ্ছি, আমার মাথায় কিছু কাজ করতেছে না। তো রিয়াদ আমাকে জোর করে টেনে রিক্সায় তুলে ওই টাকার ব্যাগ সহ ঢাকার বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে গেছে, আমাকে বিভিন্নভাবে কনভিন্স করতে গেছে। ভাই উনি তো বলছে, আমি নেমে আসার পরে রিয়াদ গেটেছিল, ওদের সাথে বার্গেনিং করে আসছে, 2 দিন সময় দিয়ে আসছে, যে 2 দিন পর আমরা আবার আসবো এটা বলে আসছে। তো আমাকে বলতেছে ভাই ওনাকে 2 দিন সময় দিয়ে আসছি, 2 দিন পরে কিন্তু আসতে হবে, আমাদেরকে টাকা তুলতে হবে। আমি ওর কথা বাড়ালাম, বললাম দেখা যাবে, আমি খালি চাচ্ছিলাম এখান থেকে আমি কাটতে পারলে পাচ্ছি, আমি কিসের মধ্যে পড়ে গেছি। এইভাবে রিয়াদ চলে গেল ওখান থেকে ওর বাসার দিকে, খুব সম্ভবত এটা মধ্যপাটা বৈঠাখালী নামে একটা জায়গায় যাবে, সেই জন্য একটা সিএনজি নিল এবং আমাকে ছেড়ে দিল। আমি আমার মতো চলে গেলাম এবং যাওয়ার সময় আমি ওকে জিজ্ঞেস করলাম তুই টাকাগুলো কি করবি। ও বলছে ভাই পোলাপান যেগুলো আসছে পোলাপানদেরকে দিতে হবে, তারপরে বাকি টাকাও তুলতে হবে, সব টাকা একসাথে তুলে তারপরে তো এটা ভাগাভাগির হিসাব, আমি টাকাই তো তুলতে পারলাম না, এটা তো যা দিচ্ছে এটা তো আজকের পোলাপানেরই খরচ, পোলাপানের চাপানি খেতে দিচ্ছে। দেন আমি একটু চিন্তায় পড়লাম, তারপর আমি বললাম তাহলে পোলাপানদের দিয়ে দিস। ও বলছে ওকে, বিকালবেলা ইনশাল্লাহ এটা ভাগাভাগি করবো, আপনাকে ফোন দিয়ে জানাবো। তো বিকালে আমি এর মধ্যে আমি বেশ কয়েকজনের সাথে রাতে যারা ছিল তাদের বেশ কয়েকজনের সাথে যোগাযোগ করি এবং তাদের কথাবার্তা আমি সরাসরি স্বীকার করি না বা বলি না যে রিয়াদ এরকম করছে, তাদেরকে আমি বিভিন্নভাবে ঘটনাটা সম্পর্কে অবগত করার চেষ্টা করি যে তোর এরকম কিছু হয়েছে কিনা বা রিয়াদ কোনো টাকা পয়সা দিয়েছে কিনা। সবাই অস্বীকার করছে, মানে যারা আসছিল এই অভিযানটা চালাইতে তারা কেউ এই বিষয়ে অবগতই না। তার মানে এখানে ওই যে আমাদের গ্রুপে ইনফরমেশন দেওয়া হলো অমুক বাসায় আওয়ামী লীগের এমপি আছে বলে ছাত্রদেরকে চেতায় দেওয়া হলো, চেতায় দিয়ে এই ছাত্রদেরকে মব করতে পাঠানো হলো, ওখানে ছাত্রদেরকে পুলিশ বাহিনী সহ ওই এমপির বাসায় পাঠাইয়া ওই পরিবারকে ভয়ভীতি প্রদর্শন করা হলো, করার পরে ছাত্ররা সবাই যে যার মতো বাসায় চলে গেল। তারপরে চাঁদাবাজের দল চাঁদাবাজি করতে আসলো। ঘটনা এইটাই, এখান থেকে মাঝখান থেকে সাধারণ ছাত্ররা ব্যবহৃত হইলো, এই ব্যবহারের তালিকায় সেদিন আমিও পড়ছি,
আমিও ব্যবহৃত হয়েছি, এবং বিভিন্ন সময় বিভিন্ন ঘটনায় এরা এভাবে বিভিন্নভাবে ছাত্রদেরকে ব্যবহার করে এইসব করে। তারপর বিকালবেলা রিয়াদ আমাকে ফোন দেয়, ফোন দিয়ে ডাকে হচ্ছে রামপুরায়। তো এমনিতেই আমি হাতিরঝিলে যেতাম, তারপরের দিন আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রাম হাতিরঝিলে, সেই প্রোগ্রামের বাস্তবায়ন কমিটিতে ছিলাম, ভেন্যু পরিদর্শনের জন্য যাওয়ার কথা, এমনিতেই যেতাম। তো ওর কথা শুনে আমি একটু হাতিরঝিল থেকে আগায় গেলাম রামপুরার দিকে। তো ওর সাথে যখন যাই, সে আমাকে বিভিন্নভাবে কনভিন্স করার চেষ্টা করে যে ভাই আপনি অপ্রস্তুত হয়ে পড়ছেন, এটা বুঝছি, কিন্তু এটা এভাবেই হয়, এরকমই, আপনি বলার জন্য আপনি জানেন না। সে আমাকে ইনে বিনে বিভিন্নভাবে প্রলোভন দেওয়া শুরু করে যে আপনি আপনি এ যাবত আপনি কয় টাকার মালিক, আপনি কয় টাকা কামাইছেন। আমি ওকে ডিরেক্ট বলি যে ভাই এই মাসে আমার সেমিস্টার ফাইনাল পরীক্ষা গেছে, আমি টিউশন ফি দিতে পারি না, জন্য পরীক্ষা দেবেন। আপনার জায়গায় যদি আমি থাকতাম, রিয়াদ সরাসরি আমাকে বলছে, আপনার ফেস যদি আমার থাকতো, আমি যদি আপনার আপনার কেন্দ্রীয় যে পদ, সেই পদ যদি আমার থাকতো, এতদিন আমি কমপক্ষে 20 কোটি টাকা কামাইতাম। রিয়াদ আমার মুখে বলছে আপনি একটা বলো। তো আমার এই কথাগুলো শুনে আরো বেশি খারাপ লাগতে লাগলো, যে কি বলে, প্রচন্ড মন খারাপ। আমি ওকে বলি যাওয়ার শেষে বাদ আমরা হাতিঝিলে যাই, প্রোগ্রামের কি অবস্থা দেখি। আমার মূল কনসার্ন আমার আবার সাংগঠনিক কাজে ফেরা। হাতিঝিলের প্রোগ্রামের ওইটা পরিদর্শন করে ওই জায়গা থেকে সন্ধ্যা হয়ে গেছে। রিয়াদ আমাকে কন্টিনিউয়াসলি পুশিং করে যাচ্ছে, সে আমাকে নিয়ে মহাখালী যায়, মহাখালী ওখানে ইয়ামাহা শোরুম থেকে সে আমাকে একটা বাইক কিনে দেয়। এবং এটা সে প্রায় সময় এরকম হয়েছে যে রাত বেশি হয়ে গেছে, আমি বাসায় ফেরার জন্য সেফ কোনো কিছু যানবাহন পাচ্ছিলাম না, ম্যাক্সিমাম টাইম আমাকে ওই উবার ভাড়া করে যাইতে হতো, আমি ওদের কাছ থেকে টাকা ধার নিতাম, এবং প্রায়শই এটা বলতাম যে আমার একটা বাইক থাকলে খুব ভালো হতো। এইটাকে সে কাজে লাগে, আমাকে একটা বাইক কিনে দেয়, সে আমাকে সাথে করে নিয়ে গিয়ে, এবং সে আমার পিছনে বাইকে চড়ে ঘুরে ঢাকা শহরের বিভিন্ন জায়গায়। এবং পরবর্তীতে পরের দিন অনুষ্ঠানটা শেষ হয় কোনো মতে, 18 তারিখের প্রোগ্রামটা শেষ হওয়ার পরে সে রাত্রেবেলা আমাকে ফোন দেয়, ভাই 2 দিন তো হয়ে গেল, আমাদেরকে ওই বাকি 40 লাখ টাকা আনতে চাইতে হবে, এটা তো 1 কোটি নেওয়া যেত, আপনি খালি পাকনা করে 50 লাখ নেওয়া দেন। তখন তো আমি অস্বীকার করি, না ভাই আমি এইসব কাজে যাবো না। দেন আমাকে ডিরেক্ট ব্ল্যাকমেল, আপনি ওই টাকা দিয়ে বাইক কিনছেন, আপনার ফুটেজ আছে তো, আপনি বাইক কিনছেন, শোরুমে ডকুমেন্টস আছে, আপনি তো এটার পার্ট, আপনি যে টাকা ভোগ করছেন, আপনাকে তো যাইতেই হবে। তখন আমার মাথা রীতিমতো কাজ করা বন্ধ হয়েছে, যে আমি তো পুরো ট্র্যাকে ফেসে গেছি। হাই